কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী লিখেছেন হুমায়ুন আজাদ। কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কি জন্ম নেয় মানুষের মতো, বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমনভাবে জন্ম নেয় ভাষা? না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, বা কোনো কল্পিত স্বর্গ থেকে আসেনি। এখন আমরা যে বাংলা ভাষা বলি, ১,০০০ বছর আগে তা ঠিক এমন ছিল না। ১,০০০ বছর পরও ঠিক এমন থাকবে না। বাংলা ভাষার আগেও এ দেশে ভাষা ছিল। সেই ভাষায় এ দেশের মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো। ভাষার ধর্মই বদলে যাওয়া, মানুষের মুখে মুখে বদলে যাওয়া ভাষার ধ্বনি। রূপ বদলে যায়, শব্দের বদল ঘটে অর্থের। অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে। বাংলা ভাষার আগেও এ দেশে ভাষা ছিল, আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার। আজ থেকে ১০০ বছর আগেও কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। কেউ জানতো না কত বয়স এ ভাষার, জানতো না কোন ভাষা থেকে জন্ম নিয়েছে বা উদ্ভূত হয়েছে বাংলা ভাষা। তখন একে কেউ বলতো বাংলা ভাষা, কেউ বলতো প্রাকৃত ভাষা, কেউ বলতো গৌড়ীয় ভাষা। ভারতবর্ষের একটি পবিত্র ভাষা হচ্ছে সংস্কৃত। সংস্কৃত ভাষার অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায়। একদল লোক মনে করতেন ওই ভাষাই বাংলার জননী। বাংলা সংস্কৃতের মেয়ে, তবে দুষ্ট মেয়ে, যে মায়ের কথা মতো চলেনি, না চলে চলে অন্যরকম হয়ে গেছে। তবে ১৯ শতকেই আরেক দল লোক ছিলেন যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের। তাদের মতে বাংলা ঠিক সংস্কৃতের কন্যা নয়, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেনি বাংলার, ঘটেছে অন্য কোনো ভাষা থেকে। সংস্কৃত ছিল হিন্দু সমাজের উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা। তা কথ্য ছিল না। কথা বলতো মানুষরা নানা রকম প্রাকৃত ভাষায়। প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা। তারা বিশ্বাস করতেন যে সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকে উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। কিন্তু নানা রকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। তাহলে কোন প্রাকৃত থেকে উদ্ভব ঘটেছিল বাংলার? এ সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। বহু প্রাকৃতের একটির নাম মাগধী প্রাকৃত। তার মতে মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা। পরে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়, এবং আমাদের চোখে স্পষ্ট ধরা দেয় বাংলা ভাষার ইতিহাস। সেই ইতিহাস বলার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে। পিছিয়ে যেতে হবে অন্তত কয়েক হাজার বছর। ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে শব্দে লক্ষ্য করা যায় গভীর মিল। এই ভাষাগুলো যেসব অঞ্চলে ছিল ও এখন আছে, তার সবচেয়ে পশ্চিমে ইউরোপ আর পূবে ভারত। ভাষাবিজ্ঞানীরা এ ভাষাগুলোকে একটি ভাষাবংশের সদস্য বলে মনে করেন। ওই ভাষাবংশটির নাম ইন্দো ইউরোপীয় ভাষাবংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষাবংশ। এ ভাষাগুলোকে আর্য ভাষা নামেও ডাকা হতো একসময়। ইন্দো ইউরোপীয় ভাষাবংশে আছে অনেকগুলো ভাষা শাখা, যার একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষার প্রাচীন ভাষাগুলোকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলোতে। এগুলো সম্ভবত লিখিত হয়েছিল জেসাস ক্রাইস্টিসের জন্মেরও ১,০০০ বছর আগে, অর্থাৎ ১,০০০ খ্রিস্টপূর্বাব্দে। এই সময় আর্যরা আরও নানা বেদও রচনা করেন। বেদের শ্লোকগুলো খুব পবিত্র, তাই অনুসারীরা মুখস্থ করে রাখত ওই সব শ্লোক। শতাব্দীর পর শতাব্দী কেটে যেতে থাকে। মানুষ দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করত বদলে যেতে থাকে সে ভাষা, এবং একসময় সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে বেদের ভাষা বা বৈদিক ভাষা। তখন ব্যাকরণবিদেরা নানা নিয়ম বিধিবদ্ধ করে একটি মানভাষা সৃষ্টি করেন। ওই ভাষার নাম সংস্কৃত, অর্থাৎ বিধিবদ্ধ, পরিশীলিত শুদ্ধ ভাষা। খ্রিস্টপূর্ব ৪০০ অব্দের আগেই এই ভাষা বিধিবদ্ধ হয়েছিল। সংস্কৃত ছিল লেখা ও পড়ার ভাষা, তা কথ্য ছিল না। তখন ভারতবর্ষে যে কথ্য ভাষাগুলো ছিল সেগুলোকে বলা হয় প্রাকৃত। জ্যাসাসের জন্মের আগেই তাই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার ৩টি স্তর। প্রথম স্তরটির নাম বৈদিক বা বৈদিক সংস্কৃত। খ্রিস্টপূর্ব ১২০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৮০০ অব্দ পর্যন্ত এই ভাষার কাল। তারপর পাওয়া যায় সংস্কৃত। খ্রিস্টপূর্ব ৮০০ অব্দের দিকে একটি সম্ভবত বিধিবদ্ধ হতে থাকে, এবং খ্রিস্টপূর্ব ৪০০ অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনির হাতে এটি চরমভাবে বিধিবদ্ধ হয়।
বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা। মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 400 অব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ভাষাগুলো কথ্য ও লিখিত ভাষারূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত থাকে। এই প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম অপভ্রংশ বা অবহঠন, অর্থাৎ যা খুব বিকৃত হয়ে গেছে। এই অপভ্রংশ রাশি থেকেই উৎপন্ন হয়েছে বিভিন্ন আধুনিক ভারতীয় আর্য ভাষা, বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি প্রভৃতি ভাষা। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় একটি অপভ্রংশের নাম বলেন মাগধী অপভ্রংশ। মাগধী অপভ্রংশের আবার 3টি শাখা। একটির নাম পূর্ব মাগধী অপভ্রংশ, আরেকটির নাম মধ্য মাগধী অপভ্রংশ এবং আরেকটির নাম পশ্চিম মাগধী অপভ্রংশ। তার আগে এই ভাগ করেছিলেন জর্জ গ্রিয়ারসন। সুনীতিকুমার অনুসরণ করেন গ্রিয়ারসনকে। পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা আর আসামি ও ওড়িয়া ভাষা। তাই বাংলার সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আসামি ও ওড়িয়ার। আরও কয়েকটি ভাষারও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাংলার সাথে, কেননা সেগুলোও জন্মেছিল মাগধী অপভ্রংশের অন্য দুটি শাখা থেকে। এই ভাষাগুলো হচ্ছে মৈথিলি, মগহি, ভোজপুরিয়া। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে অবশ্য একটু ভিন্ন মত পোষণ করেন। তিনি একটি প্রাকৃতের নাম বলেন গৌরী প্রাকৃত। তিনি মনে করেন গৌরী প্রাকৃতেরই পরিণত অবস্থা গৌরী অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটে বাংলা ভাষার। এ মতটিকে অবশ্য বেশি লোক মানে না। কখন জন্মেছিল বাংলা ভাষা? কারা সেই প্রথম বাঙালি যাদের কণ্ঠে বেজে উঠেছিল একটি নতুন ভাষা যার নাম বাংলা? ঠিক একটি বাংলা ভাষায় কি জন্ম নিয়েছিল সেই ধূসর অতীতে? নাকি বাংলার বিভিন্ন অঞ্চলে বাঙালির কণ্ঠে ধ্বনিত হয়েছিল বিভিন্ন রকম বাংলা ভাষা? তা ঘটেছিল কোন শতাব্দীতে? খুব নিশ্চিত করে কিছু বলা যায় না, কারণ যেদিন জন্মেছিল বাংলা সেদিনই তা কেউ লিখে রাখেনি। মানুষের মুখ থেকে মানুষের মুখে এসে ধ্বনিত হয়ে আদি বাংলা ভাষা মিশে গেছে আকাশে বাতাসে। তবে বাংলা ভাষার জন্মের কাল সম্পর্কে নানা অনুমান করতে পারি আমরা, যেমন অনুমান করেছেন বাংলা ভাষার বিভিন্ন ঐতিহাসিক। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার জন্মলগ্নের খোঁজে একটু বেশি অতীতে যেতে ভালোবাসেন। তিনি মনে করেন 650 খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো সময়ে, অর্থাৎ 7ম শতকে গৌরী প্রাকৃত থেকে জন্ম নিয়েছিল আধুনিকতম প্রাকৃত বাংলা ভাষা। এত আগে বাংলা ভাষার জন্ম না হলেও বাংলা পৃথিবীর জীবিত ভাষাগুলোর মধ্যে অত্যন্ত বয়স্ক ভাষা। তবে আজকাল এত বয়স্ক মনে হয় না বাংলা ভাষাকে। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় মনে করেন 900 বা 950 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে, অর্থাৎ 10ম শতকে মাগধী অপভ্রংশ থেকে জন্ম নিয়েছিল কোমল মধুর বিদ্রোহী বাংলা ভাষা। এ হিসেবেও বাংলা ভাষার বয়স 1100 বছর। সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতোই আজকাল গৃহীত। 1000 বছর আগে যে বাংলা ভাষা বেজে উঠেছিল আদি বাঙালিদের কণ্ঠে, তার সাথে আজকের বাংলার অমিল অনেক। প্রথম জন্মের পর কেটে গেছে অনেক অন্ধকার শতাব্দী, জ্যোৎস্নায় জড়ানো অনেক শতক। বাংলা ভাষাও জ্যোৎস্না অন্ধকার ভেঙে এগিয়েছে সামনের দিকে। জন্মকালে যে বাংলা ভাষা ছিল তা আজ শুনলে মনে হয় বহু অতীতের কণ্ঠস্বর শুনছি, যার কিছুটা বুঝি আর বুঝি না অনেকটা। যার স্বর চেনা মনে হয় কখনো, আবার মনে হয় অচেনা, যেন স্বপ্নের মধ্যে শুনছি জড়িয়ে যাওয়া এক আধো পরিচিত ভাষা। ভাষা বদলে যায় কালে কালে, বদলে গেছে বাংলা ভাষাও। বিভিন্ন যুগে বিভিন্ন শতকে বিভিন্নভাবে বদলে সুন্দর শক্তিশালী রূপময় হয়ে গড়ে উঠেছে আজকের বাংলা ভাষা। কিন্তু তা এমন ছিল না 200 বছর আগে। আবার 200 বছর আগে যেমন ছিল ঠিক তেমনই ছিল না 400 বছর আগে। আবার তেমন ছিল না জন্মের শতকে। সেই পুরনো, সেই প্রথম কালের বাংলা ভাষাকে বলা হয় প্রাচীন বাংলা বা আদি বাংলা ভাষা। সে ভাষা সহজে বোঝা যায় না, পণ্ডিতদের ব্যাখ্যা পড়ে বুঝতে হয়। 950 থেকে 1200 খ্রিস্টাব্দ, এই 250 বছরে বাংলা ভাষা যে রূপ নিয়েছিল তাকে বলা হয় আদি বাংলা ভাষা। চর্যাপদ নামে একগুচ্ছ গান পাওয়া গেছে। ওই গানগুলো লেখা হয়েছিল আদিযুগের বাংলা ভাষায়। আদিযুগের পরের বাংলা ভাষাকে বলা হয় মধ্যযুগের বাংলা ভাষা। মধ্যযুগের বাংলা ভাষা অত সুদূর অচেনা নয়, অনেক কিছু বোঝা যায় তার, যদিও সবটা বোঝা যায় না, কিন্তু বোঝা যায় অনেক কিছু। তার অনেক শব্দ আজকের মতো, তার ধ্বনি আজকের ধ্বনির মতোই অনেকটা। বাংলা ভাষার মধ্যযুগটি খুব দীর্ঘ, 600 বছরের এ যুগ।
1200 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে যে বাংলা ভাষা কথিত হতো আর পাওয়া গেছে, যার লিখিত রূপ, তাকে বলা হয় মধ্যযুগের বাংলা ভাষা। মধ্যযুগের শুরুতেই আছে 150 বছরের একটি ছোট্ট যোগ। 1200 থেকে 1350 খ্রিস্টাব্দের বাংলা ভাষাকে বলা হয় আধার যুগের বা ক্রান্তিকালের বাংলা ভাষা। 1801 থেকে শুরু হয় আধুনিক বাংলা ভাষা। 19 শতকের বাংলা আর আজকের বাংলার মধ্যেও অনেক অমিল রয়েছে, তবুও ওই বাংলারই পরিণতি 20 শতকের বাংলা। গঙ্গা যমুনার মাঝে নৌকা বয় রে। 1000 বছর আগে যদি এই কথাটি বলতে হতো আমাকে, তাহলে বলতাম গঙ্গা যমুনা মাঝে রে বহই নাই। যেমন বলছিলেন বাংলা ভাষার প্রথম যুগের এক কবি ডম্বিপাদ। ওই আদি বাংলা ভাষা হারিয়ে গিয়েছিল। 80 বছরের আগেও কোনো বাঙালি জানতো না কেমন ছিল প্রথম যুগের বাংলা ভাষা। মানুষের মুখের কথা তো খাঁচা ছেড়ে উড়ে যাওয়া পাখির মতো, যে পাখি আর কখনো খাঁচায় ফিরে আসে না। কথা বলার সময় মুখ থেকে মুখর হয়ে ওঠে সেই ধ্বনিগুলো, সেগুলো মিলিয়ে যায় আকাশে বাতাসে, কেউ আর তাদের ফিরিয়ে আনতে পারে না। কিন্তু যদি লিখিত হয়ে যায় কথাগুলো, তাহলে তা টিকে থাকে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। প্রাকৃত থেকে 1000 বছর আগে কোনো এক সময়ে বঙ্গীয় ভূখণ্ডে যখন জন্ম নিয়েছিল বাংলা ভাষা, ধ্বনিত হয়েছিল তার স্বর আর ব্যঞ্জন, ঠিক তখনই কেউ সে ভাষা লিখে ফেলেনি কাগজে বা কাগজের বাকলে বা ভূর্জগর পত্রে। তাই প্রথম যুগের বাংলা ভাষা মিশে গেছে আকাশে বাতাসে। তারপর এক সময় বুকের গান বাংলা ভাষায় ধ্বনিত করতে শুরু করেন আমাদের প্রথম কবিরা। কিন্তু সেটা তো লেখার সময়, ছাপাখানার সময় ছিল না। অনেক কবি হয়তো লিখতেই জানতেন না, কিন্তু বুক থেকে তাদের গান উঠত, তাদের চোখ ছবি দেখত। এক সময় তাদের গান লিখিত হয়, বাধা পড়ে কালি আর কাগজের বা অন্য কিছুর সোনার খাঁচায়। বন্ধনে জড়িয়ে পড়ে বন্ধনহীন বাংলা ভাষা। সেই আদিম রহস্যময় সুদূর আলো আধার জড়ানো বাংলা ভাষার কথা কেউ জানতো না 1907 খ্রিস্টাব্দের আগে। হারিয়ে গিয়েছিল আদি বাংলা ভাষা, বিদেশে লুকিয়েছিল কোনো আবিষ্কারের প্রতীক্ষায়। একজন অমর হয়ে গেছেন ওই আদি বাংলা ভাষা আবিষ্কার করে, তিনি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তিনি সেই ভাগ্যবান যার চোখ প্রথম দেখতে পেয়েছিল প্রথম যুগের বাংলা ভাষার মুখ, যেন তারই প্রতীক্ষায় ছিল বাংলা ভাষা। 1901 অব্দে নেপালে যান মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। নেপাল রাজদরবারের গ্রন্থশালায় তিনি আবিষ্কার করেন 4টি পুঁথি। ওই পুঁথিগুলো তিনি 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে। এই বইটিতে সংকলিত হয়েছিল 4টি বই। বইগুলো হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, সরোজ বজের দোহাকোষ, কৃষ্ণাচার্যের দোহাকোষ ও ডাকার্ণব। এগুলোর মধ্যে চর্যাচর্য বিনিশ্চয়ের গানগুলোই লেখা হয়েছিল আদিযুগের বাংলা ভাষায়। চর্যাচর্য বিনিশ্চয় নামটি দিয়েছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। তার এই বই প্রকাশের পর সাড়া পড়ে যায় বাংলার পণ্ডিত সমাজে। শিহরিত বিস্মিত উল্লসিত হন তারা, কেননা বাংলা ভাষার এত পুরনো নমুনা এর আগে দেখা যায়নি। চর্যাচর্য বিনিশ্চয় এর নানা রকম নাম প্রস্তাব করেছেন পণ্ডিতেরা। কেউ বলেছেন এর নাম হওয়া উচিত চর্যাশ্চর্য বিনিশ্চয়, কেউ বলেন এর নাম চর্যাগীতিকোষ। এখন এই গানগুলো চর্যাপদ নামেই পরিচিত ও প্রিয়। চর্যাপদ আধুনিক যুগের বাংলা ভাষায় লেখা কয়েকজন কবির গীতবিতান। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার ও প্রকাশ করেছিলেন যে চর্যাপদ গুচ্ছ, তাতে ছিল 46টি পুরু আর একটি খণ্ডিত পদ, অর্থাৎ মোট 46.5টি পদ বা গান ছিল তার চর্যাপদে। পরে প্রবোধচন্দ্র বাগচি এই গানগুলোর একটি তিব্বতী অনুবাদ প্রকাশ করেন। তাতে মনে হয় চর্যাপদের মোট গানের সংখ্যা ছিল 51। কয়েকটি পদ হয়তো নষ্ট হয়ে গিয়েছিল। এখন বিভিন্ন চর্যাপদ সংকলনে পাওয়া যায় 50টি পদ। এই পদগুলো লিখেছিলেন বৌদ্ধ সহজীয়া সাধকেরা, সিদ্ধাচার্যেরা। 23 জন সিদ্ধাচার্য লিখেছেন এই গানগুলো। এই গানগুলোর ভাষা যেমন সুদূর, ভাব যেমন রহস্যময়, তেমনি সুদূর রহস্যময় বাংলা ভাষার প্রথম কবিদের নাম। তাদের নাম এমন: কান্নপা, লুইপা, কুক্কুরিপা, বিরুয়াপা, গুডরিপা, ভুসুকপা, সরহপা, সবরপা প্রভৃতি। সবচেয়ে বেশি গান লিখেছেন কান্নপা, যার অন্য নাম কৃষ্ণাচার্য বা কৃষ্ণাচার্যপাদ বা কৃষ্ণবজপাদ। তিনি লিখেছেন 13টি গান, আর ভুসুকপা লিখেছেন 8টি গান। অন্যরা কেউ 1টি, কেউ 2টি গান লিখেছেন। চর্যা শব্দের অর্থ হলো আচরণ।
এই গানগুলোতে বৌদ্ধ সিদ্ধাচার্যেরা ধর্মের গুরু কথা বলেছেন, নির্দেশ করেছেন বিধিনিষেধ, অর্থাৎ সাধনার জন্য কী করতে হবে আচরণ আর কী আচরণ পরিহার করতে হবে, তাই এগুলো তান্ত্রিক গাথা। সাধারণ পাঠক বা শ্রোতার জন্য এগুলো রচিত নয়, শুধুমাত্র দীক্ষিতদের জন্যই এই রহস্যময় গানগুলো। এই গানগুলো মূল্যবান প্রাচীন বাংলার সমাজের ছবির জন্য এবং কবিতার জন্য। আমাদের প্রাচীনতম কবিদের বুকে কবিত্বের কোনো অভাব ছিল না। তাদের আবেগ কবিতা হয়ে উঠেছে, তাদের দেখা দৃশ্য চিত্ররূপময় হয়ে উঠেছে গানে গানে। মণিমাণিক্যের মতো তারা কবিতাকে সাজিয়ে দিয়েছেন উপমা, রূপক, উৎপ্রেক্ষায়। এসবের জন্য চর্যাপদ সোনার মতো দামি, কিন্তু তার চেয়েও বেশি দাম এর ভাষার জন্য। কবিতা তো আরও পাওয়া যায়, ছবিরও অভাব নেই। উপমা, রূপক, উৎপ্রেক্ষা তো ছড়িয়ে আছে বাংলার কবিতার পদে পদে। কিন্তু এ ভাষা আর পাওয়া যাবে কোথায়? কোথায় পাওয়া যাবে প্রথম বাঙালিদের কণ্ঠস্বর? কোথায় আর পাওয়া যাবে জন্মকালের বাংলা ভাষার রূপ? কোথায় পাওয়া যাবে এ 50টি পদে ছাড়া? ভাষার জন্য চর্যাপদ মাণিক্যের চেয়েও মূল্যবান। চর্যাপদ পড়ার সময় মনে হয় যেন 1000 বছরেরও আগের কারো কথা শুনছি। তার কথা সবটা বুঝে উঠতে পারি না। আমার কথাও বুঝতেন না ওই কবিরা। আমি বলি গঙ্গা যমুনার মাঝে নৌকা চলে, তিনি বলেন গঙ্গা যমুনা মাঝে রে বই নাই। আমি বলি সোনায় ভরা আমার করুণা নৌকা, তিনি বলেন শোনে ভরিলি করুণা নাবি। আমি বলি অন্ধকার রাত ইঁদুর চড়ছে, তিনি বলেন নিশি অন্ধারি মুসার চারা। এভাবে তার কথা আর আমার কথার মাঝে অনেকটা মিল আর অনেকটা অমিল। চর্যাপদ পড়ার সময় মনে হয় আমি যেন স্বপ্নে কারো কথা শুনছি। তার কথায় ছড়িয়ে গেছে আমার বাংলা ভাষা। কিছুটা বুঝতে পারি আর অনেকটা বুঝতে পারি না। না পারারই কথা, কেননা এ তো 1000 বছর আগের বাংলা ভাষা। 10ম থেকে দ্বাদশ শতকের মধ্যে বাংলার আদি কবিরা আদি বাংলা ভাষায় রচনা করেছিলেন এই রহস্যময় আদিম সৌন্দর্যময় কবিতাগুচ্ছ। তাদের ভাষা বুঝতে পারি না, ভাব বুঝতে পারি না। চর্যাপদের কবিরাও জানতেন তারা যে কথা বলেছেন তা খুবই কঠিন, সকলের পক্ষে বোঝা সম্ভব নয়। কবি কুকুরিপাত স্পষ্টই বলেছেন যে তার কথা কোঁড়ে মাঝে একু হিউই সনাউই, অর্থাৎ কুটিকের মাঝে গটিকের মর্মে পশে তার কথা, তাকে বুঝতে পারে এক আধজন। কবি ঢ্যান্ডন পাও বলেছেন যে তার গান বোঝে খুব কমই লোক। ঢ্যান্ডন পা এর গীত বিরলে বুঝোই, কিন্তু এ তো ভাবের কথা। বেশ কঠিন তান্ত্রিক ধর্মীয় ভাবের কথা বলেছেন ঘর ছাড়া সমাজ ছাড়া ওই সাধক কবিরা। তাদের ভাব বুঝতে হলে ঘর ছাড়তে হবে, সমাজ ছাড়তে হবে, দীক্ষিত হতে হবে তাদের ধর্মে। কিন্তু ভাষা, চর্যাপদের ভাষার মুখোমুখি বেশ বিচলিত বোধ করছিলেন আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রীও। পুঁথি খুলেই যেন একগুচ্ছ প্রহেলিকায় বিহ্বল হয়েছিলেন শাস্ত্রী। তিনি ভালোভাবেই বুঝেছিলেন যে চর্যাপদের ভাষা পুরনো বাংলা, কিন্তু বড়ই রহস্যময়, কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। তিনি এই ভাষার নাম দিয়েছিলেন সন্ধ্যা ভাষা। তার মতে সন্ধ্যা ভাষার মানে আলো আঁধারি ভাষা। কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় কতক বোঝা যায় না। তিনি এই ভাষাকে আলো আধার জড়ানো রহস্যময় সন্ধ্যার সাথে তুলনা করেছিলেন। তার উপমার শোভায় আলোড়িত হয়েও কেউ কেউ একে আলো আধারি ভাষা বলে মেনে নেননি। তার মতে সন্ধ্যা ভাষা হচ্ছে সে ভাষা যার অর্থ গভীরভাবে অনুধ্যান করে বুঝতে হয়, অর্থাৎ এ হচ্ছে এক রূপক ভাষা। আমরা প্রতিদিন যেসব কথা বলি তাতে কোনো রূপক নেই। আমরা এক কথা বলে অন্য কিছু বোঝাতে চাই না। নৌকো বললে নৌকোই বোঝায়, হরিণ বললে হরিণ, গাছ বললে গাছ বোঝায়, নদী বললে নদী। কিন্তু ওই কবিরা বলতেন নৌকো, বোঝাতেন অন্য কিছু, বলতেন গাছ, বোঝাতেন শরীর। তাই এই ভাষার রূপক, রহস্যময়, বোঝা না বোঝার মেঘরোদ জড়ানো। একটি পদ পড়া যাক। নগর বাহিরে ডম্বি তহরি করিয়া ছুঁই ছুঁই যাই সো ব্রাহ্ম নারিয়া ধ্রু আলোডম্বিত সম করিবে মাসাঙ্গ নিঘিন কাঙ্কন পালি জয়িলাঙ্গ 100 পদমা সৌদই পাখরি তাও চরি নাচ ডম্বি বাপুরি আলোডম্বিত পুছুমি সদভাবে আইসসি জাসি ডম্বি কাহরি নাবে তান্তি বিকনহ ডম্বি অবরণা চঙ্গতা তোহর অন্তরে ছাড়ি নরতয়া তোলো ডম্বি হাউ কপালি তোহর অন্তরে মো ঘলিলি হারেরি মালি
সরোবর ভাঞ্জি ডম্বি খাও মোনাল, মারমি ডম্বি লেমি পরাণ। এটি কবি কান্নপাদের একটি পদ। পুরনো বাংলা ভাষায় পণ্ডিত নন এমন কারো পক্ষেই এটি পুরোপুরি বোঝা সম্ভব নয়। পণ্ডিতেরাও যে সবাই একইভাবে পদটি বোঝেন তাও না। তাদের মধ্যেও রয়েছে নানা রকম মত। যেমন প্রথম পংক্তির বাহিরে শব্দটি কারো মতে বাহি হিরে, কারো মতে বাহি রিরে। এমন মতভেদ আছে পদটির বেশ কয়েকটি শব্দ সম্পর্কে। আর অর্থ সম্পর্কে তো মতভেদ বেশ প্রকাণ্ড। তারপর আছে পদটির রূপকার্থ, সে অর্থ যা শুধু শব্দের অর্থে ধরা পড়ে না। আধুনিক বাংলায় অনুবাদ করলে পদটি নেবে এমন রূপ: নগরের বাহিরে ডুম্বি তোমার কুরে ঘর, তুমি ব্রাহ্মণ ন্যাড়াকে ছুঁয়ে ছুঁয়ে যাও। ওগো ডুম্বি আমি তোমাকে বিয়ে করব, আমি ঘৃণাহীন কান্ন, কাপালিক যোগী ও উলঙ্গ, একটি সে পদ্ম তার ৬৪ পাগড়ি, তাতে চড়ে নাচে ডুম্বি বেচারি। ওগো ডুম্বি তোমাকে সৎভাবে জিজ্ঞেস করি, কার নৌকায় তুমি আসা যাওয়া করো? ডুম্বি তুমি তাঁত আর চাঙ্গারি বিক্রি করো, তোমার জন্য ছাড়লাম নটসজ্জা, তুমি তো ডম্বি আর আমি কাপালিক। সরোবর ভেঙ্গে ডম্বি তুমি মৃণাল খাও, তোমার জন্যই আমি নিয়েছি হাড়ের মালা, আমি ডম্বিকে মারি প্রাণ নিই। আধুনিক অনুবাদে হয়তো বোঝা যাচ্ছে কথাগুলো, কিন্তু তার ভেতরের ভাব ধরা পড়ছে না। তাই হেঁয়ালি বলবো, কি চমৎকার হেঁয়ালির মতো মনে হচ্ছে কথাগুলো। চর্যাপদের ভাষা যে বাঙালি তা পণ্ডিতেরা প্রমাণ করেছেন এই ভাষার ব্যাকরণ তন্ন তন্ন করে ঘেঁটে। তবে অন্যরাও যেমন হিন্দিভাষী, মৈথিলিভাষী, ওড়িয়াভাষীরাও দাবি করেছে চর্যার ভাষাকে নিজেদের ভাষা বলে। এমন দাবির কারণ দশম দ্বাদশ শতকে বাংলা, হিন্দি, ওড়িয়া ভাষা সবে জন্ম নিয়েছিল, আর তাদের মাতৃভাষার মধ্যে মিল ছিল খুবই। আসামি ভাষা ও বাংলার মধ্যে তো ঘনিষ্ঠ মিল ছিল ১৬ শতক পর্যন্ত। চর্যাপদের ভাষাকে যে আমরা বাংলার আদিরূপ বলে মানি তার কারণ এই ভাষার সাথে পরবর্তীকালের বাংলা ভাষার মিল খুবই গভীর। ওই মিল আকস্মিক হতে পারে না। চর্যাপদের শব্দরাশির বহু শব্দ এখন আর আমরা ব্যবহার করি না, আর প্রায় সমস্ত শব্দেরই রূপ বদলে গেছে ১০০০ বছরে। তবু আদি বাংলা ভাষা ও আধুনিক বাংলা ভাষার রক্তের সম্পর্ক নষ্ট হয়নি। সম্পর্কটা ধরা পড়ে চর্যাপদের ভাষার ব্যাকরণ আলোচনা করলেই। ব্যাকরণ ব্যাপারটি বেশ ভয়ানক, তবুও দু একটি জিনিস সাহস করে দেখে নেওয়া ভালো। আধুনিক বাংলায় আমরা সম্বন্ধ পদে অর্থাৎ অধিকার বা সম্বন্ধ বোঝানোর জন্য বিশেষ্য, সর্বনাম ইত্যাদির সাথে যোগ করি র এর। বলি আমার আকাশ, কবির কবিতা, মায়ের মন। চর্যাপদের বাংলায়ও পাওয়া যায় এর অর। কবি কুকুরিপাদ লিখেছেন রুখের তেঁতুলি কুমিরে খাও, অর্থাৎ গাছের তেঁতুল কুমিরে খায়। কবি ভূসুকপাদ লিখেছেন হরিণা হরিণীর নীল অ ন জানি, এর অর্থ হলো হরিণ জানে না হরিণীর ঘর। রুখের তেঁতুলি, হরিণীর নিয়ল প্রভৃতি পদে যে চিহ্ন দেখি তা পাওয়া যায় আধুনিক বাংলা ভাষায়ও। ক্রিয়ার কাল প্রকাশের রীতি বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম। যখন বলি স্মিতা খাচ্ছে তখন স্মিতার খাওয়ার ক্রিয়াটি বর্তমান কাল ঘটছে বলে বোঝায়। যদি বলি স্মিতা খাবে তখন ক্রিয়াটি ভবিষ্যতে ঘটবে বলে বোঝায়। আর যদি বলি স্মিতা খেলো তখন বোঝায় যে খাওয়ার ক্রিয়াটি একটু আগে শেষ হয়েছে। সাধু বাংলা ক্রিয়ার অতীতকাল বোঝানোর জন্য ক্রিয়ামূলের সাথে ইল যোগ করা হয়, যেমন লক্ষণ কহিল, তাহারা আসিল, চোরে নিল। কবি কুকুরিপাদ একটি আবেগাতুর বউয়ের কথা লিখেছেন যে রাতে জেগে থাকে অথচ বিস্ময়করভাবে তার কানের দুল চুরি হয়ে যায়। তিনি বলেছেন কানের চোরে নিল কা গই মা গই, অর্থাৎ তার কানেট নিল চোরে, এখন সে তা কোথায় খুঁজবে। ভবিষ্যৎকালে সাধু ভাষায় ক্রিয়ামূলের সাথে যোগ করা হয় ইব, যেমন আমি করিব, আমি নাচিব। চর্যাপদের ভাষায়ও তা দেখা যায়। কান্নপাদ লিখেছেন সাক্ষী করিব জালন্দরি পায়ে, অর্থাৎ সাক্ষী করব জালন্দরি পাতকে। এভাবে খুঁজে খুঁজে পাই আধুনিক বাংলার সাথে হাজার বছর আগের বাংলার সম্পর্ক। চর্যাপদের কিছু শব্দ যেগুলোকে অদ্ভুত মনে হয় আমাদের কাছে তুলে দিচ্ছি এখানে। বন্ধনীর ভেতরে দেওয়া হলো অর্থ: অকিলেশে অর্থ অক্লেশে, বিনা পরিশ্রমে। অচ্ছহু অর্থ আসি। অদভুয় অর্থ অদ্ভুত। অবনাগবন অর্থ আনাগোনা। আইলেশি অর্থ এসেছে। উইএ অর্থ উদিত হয়। উএস অর্থ উপদেশ। উঞ্চা উঞ্চা অর্থ উঁচু উঁচু। করুণা নাবি অর্থ করুণা নৌকো। কল এল সাদে
অর্থ কলকল শব্দ। কা আ বাকচি অ অর্থ কাই বাকচিত্র। কেডুয়াল অর্থ দাঁড়। গঅন অর্থ আকাশ। গুহারা অর্থ অনুরোধ। ঘলিলি অর্থ নিলাম। চৌকুরি অর্থ 4 কোটি। চুপই অর্থ ছুঁই। জানাহু অর্থ জানি। জোহা অর্থ জ্যোৎস্না। না না অর্থ নানা। নাব্রিখণ্ডী অর্থ ছোট নৌকো। তঙত্রে অর্থ তন্ত্রী। তি অধাউ অর্থ 3 ধাতু। দুলি অর্থ কচ্ছপ। ন অ বল অর্থ দাবা খেলা। ন ই অর্থ নদী। নাচ অ অর্থ নাচে। নাবি অর্থ নৌকো। পৌয়া অর্থ খালে, পদ্মার খালে। পিবই অর্থ পান করে। পিস অর্থ পুচ্ছ। বিয়ালি অর্থ বিকেল। ব্যান্টে অর্থ বাটে। ভনে অর্থ বলে। মরণ ও অনা অর্থ মরণ ও জীবন। মহাসুহ অর্থ মহাসুখ। রুখের অর্থ গাছের। সবসলি অর্থ অতি দুঃখ। সামাই অর্থ ঢোকে। শাশুঘরে অর্থ শাশুড়ির ঘরে। হাউ অর্থ আমি। হি অ হি অর্থ হৃদয়ে। হিন্ডই অর্থ ঘুরে বেড়ায়। হো হো অর্থ হও। চর্যাপদের গানগুলোতে খচিত হয়ে আছে আদিযুগের বাংলা ভাষার পরিচয়। চর্যাপদের বাহিরে পুরনো বাংলা ভাষার কিছু শব্দ পাওয়া গেছে আরেকটি গ্রন্থে। 1159 খ্রিস্টাব্দে সবানন্দ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন সংস্কৃত অভিধান অমরকোষের টিকা। ওই টিকার নাম টিকা সর্বস্ব। সংস্কৃত অভিধানের বাঙালি টিকাকার সংস্কৃত শব্দের প্রতিশব্দরূপে ব্যবহার করেছিলেন 300-র মতো দেশি শব্দ। তার টিকায় পাওয়া যায় ফড়িঙ্গ অর্থ ফড়িং। ঢাস অর্থ ডাঁশ। ঢারকাক অর্থ দাঁড় কাক। ব্যঙ্গ অর্থ ব্যাং। চাল অর্থ চাল। টোপর অর্থ টোপর। সিঙ্কল অর্থ শেকল প্রভৃতি শব্দ।